কতটা ভয় পাইতেছি আপনাদের ক্যামেরাতে বোঝাইতে পারবো না। আমার লাইফের এত ভয় আমি কখনোই পাইনি। সৌন্দর্যের আড়ালে এমন কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানো অনেক বেশি কঠিন, সেখান থেকে ফিরে আসা আরো বেশি ভয় আর কঠিন হয়ে যায়। সত্যি বলতে বান্দরবনের সবচেয়ে সুন্দর রূপটাই আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্যময় জায়গা যেখানে যেতে অনেকেই ভয় পায়। আবার 90% মানুষ এইসব জায়গার কথা জানেই না। আজ আমরা হাঁটছি এমন এক পথে যেখানে কোনো নির্দিষ্ট পথ নেই। নিজেদের পথ নিজেদেরই তৈরি করে এগিয়ে যেতে হবে। সামনে অপেক্ষা করছে অন্ধকারে ঢাকা এক অচেনা গুহা, যেখানে হাজার হাজার বাদুড়ের মাঝে প্রবেশ করতে হবে। এমন এক গুহা যেখানে একটা মিনিট টিকে থাকাও হতে পারে বড় চ্যালেঞ্জ। চলুন অচেনা পাহাড় পেরিয়ে শুরু করি আমার জীবনের সবচেয়ে কঠিন আর চ্যালেঞ্জিং ভ্রমণের গল্প। এবার আমাদের যেতে হবে বান্দরবনের আলীকদম। রাত 9:30 বাসে চড়ে পাড়ি দিতে হবে 389 কিলোমিটার পথ। এই পথে নন এসি বাস ভাড়া 1100 টাকা। অলরেডি আলীকদম বাস স্ট্যান্ডে চলে আসছি, আর বাসগুলো এখানেই নামিয়ে দেয়। আপনারা চাইলে এখান থেকে যদি লোক বেশি থাকেন সেক্ষেত্রে চাঁদের গাড়ি ভাড়া করে ডিম পাহাড় ঘুরে দেখতে পারবেন। আবার আমাদের মতো লোক যদি কম থাকেন, সর্বোচ্চ 2 জন থাকেন, সেক্ষেত্রে বাইকে করে ঘুরে দেখতে পারেন। তো আমরা একটা বাইক নিয়ে নেব, আমরা মাত্র 2 জন আছি, আর ঘুরে দেখব এই ডিম পাহাড়ের সৌন্দর্য। ডিম পাহাড়ের চূড়ায় একদম উপরে একটা পাড়া আছে পাহাড়িদের, অসম্ভব সুন্দর একটা পাড়া। সেখানে কিন্তু মেঘ জমে থাকে। সেই মেঘের দৃশ্য আর সুন্দর পাহাড়টি দেখার জন্যই আজকের গন্তব্য আমাদের ডিম পাহাড়ের চূড়া। যেহেতু ডিম পাহাড়ের একদম চূড়ার যে পাড়াটা আছে সেই পাড়াতে রাত্রি যাপন করব, সেখানে কোনো দোকান বা কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না, আশেপাশে কোনো দোকানও নেই। সেজন্য এই আলীকদমের পানবাজার থেকে অল্প কিছু বাজার করে নিয়েছি, যাতে রাতে খেতে পারি বা সকালেও নাস্তা করতে পারি। যাচ্ছি ডিম পাহাড়ের উপরে একটি পাহাড়ি পাড়ায় রাত্রি যাপন করার জন্য। সেই পাড়া থেকে বর্ষার সময় অসম্ভব সুন্দর মেঘের দৃশ্য দেখা যাবে। তবে আমাদের পরিকল্পনা সবসময় সফল হয় না। আল্লাহ যা চান শেষ পর্যন্ত সেটাই হয়। কেন এমনটা বলছি আর কিছুক্ষণের মধ্যেই সেটা বুঝতে পারবেন। ডিম পাহাড়ের চূড়ায় মানে 21 কিলোতে নেমে গেছি। আর নামার কারণ হলো, আমরা 23 কিলোতেই নামতাম, নামার কারণ হলো এই যে ম্যানপ্রে ওই সাথে থাকবে আর কি, ওরে 21 কিলো থেকে রিসিভ করার জন্যই মানে নামতে হয়েছে। বাইক থেকে নেমে গেছি, আর বাইকের ভাড়া দিতে হয়েছে 700 টাকা। আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে 23 কিলোর দিকে যাব। পাহাড়ি রাস্তায় হাঁটলে সত্যি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুন্দর একটি পাহাড়ি পাড়ার পথে আমরা রওনা হয়েছি। প্রকৃতির শিখরে শান্তির ঠিকানা ডিম পাহাড়। আর এই যে এই পাশ ধরে যদি যান, সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। এগুলো কিন্তু মানুষ দেখে না। এই ডিম পাহাড়ে আসলে রাস্তা ধরে আসে, পরে চলে যায়। এই সৌন্দর্য দেখব, তারপর আরও কিছু দূর হেঁটে আমাদের যেতে হবে। আমরা যে এই পাহাড়টাতে আজকে রাত্রে থাকতে চাচ্ছি, সেখানে যে আগে কথা বলতে হবে। জানি না থাকতে দেবে কিনা, তবে পাহাড়ি মানুষরা অনেক বেশি আন্তরিক হয়। যদি থাকতে দেয় তাহলে থাকতে পারবো আর কি। একুশ কিলো থেকে প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি, তারপরে এই যে এই জায়গাটাতে আসছি। ওই যে ডিম পাহাড়ের সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে সেটা কিন্তু সামনে রয়েছে, আর সেটার পাশেই একটা সুন্দর পাড়া রয়েছে। সেই পাড়াতে থাকারই আমাদের ইচ্ছা, তবে জানি না অনুমতি পাবো কি না, এখনও শিওর না। যাচ্ছি সেদিকেই পাড়ার কারবারির সাথে কথা বলে অনুমতি নেওয়ার জন্য।
ডিম পাহাড়ের একদমই পাশে একটা পাড়া আছে, মানে এটার উঁচু একটা জায়গাতে। তবে এই পাড়াতে থাকা যাবে না, যে এই পাড়াটাতে আসছিলাম। আচ্ছা মেনপুরে কি বলছে বলো তো? এখানে থাকা যাবে না বলছে র্যাংটার পাড়ার মধ্যে। কেন, মানে ট্যুরিস্ট কি অ্যালাউ নাই এখানে? হ্যাঁ, টুরিস্টকে মানে আর্মিরা থাকতে দেয় নাই আর কি, এদের জন্য থাকা হয় ও, থাকতে মানে আর্মিদের নিষেধ আছে হ্যাঁ। এই পাড়াতে রাখার জন্য। ও, মানে কখনোই ট্যুরিস্ট রাখতে পারবে না ওনারা, আর ওনারা কখনো রাখবেও না। যদি রাখে ওনাদের প্রবলেম হবে। তো আমরা আরও দূরে আরও সুন্দর একটা পাড়ায় যাব, আরও সুন্দর কিছু দৃশ্য দেখার জন্য। তবে এই এরিয়ার ভিতরে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন না। আরও 3 ঘন্টা হাঁটার পরে চলে যাব বরুই পাড়াতে। এইসব এরিয়াতে থাকতে দেয় না, কারণ আশেপাশে ক্যাম্প আছে মানে আর্মিদের, সেজন্য। পাড়াতে রাত্রি যাপন না করতে পেরে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নতুন একটা গন্তব্যের দিকে। আমার সাথে থাকা বাইকে এখানেই বিদায় জানিয়ে দেই, কারণ অনেক বেশি দুর্গম পথ পেরিয়ে আমরা যাব একটি পাহাড়ি পাড়ার পথে। 21 কিলোতে চলে আসছে। একটা ভদ্রলোকের চাঁদের গাড়ি তুলছিলাম, উনি পরে ভাড়া নেয় নাই, ডিম পাহাড়ের মাঝামাঝি জায়গা থেকে 21 কিলোতে নামিয়ে দিয়েছে। পরে টাকা সাধলাম, নিল না, বলল যে লাগবে না। আর এই যে এই রাস্তা ধরে ওই যে সামনে ম্যানপুরে রয়েছে। আমি আর ম্যানপুরেই যাচ্ছি পাহাড়ি একটা পাড়া, বরুই পাড়াতে। তো পাড়ার দিকে হাঁটা শুরু করছি 21 কিলো থেকে। 21 কিলো থেকে তিনদুর দিকে যে রাস্তাটা গেছে সেটা ধরেই হাঁটতেছি। মানে এটা পাকা একটা রাস্তা, আপনারা চাইলে এতটুকু গাড়িতেও আসতে পারবেন। মানে তিনদুর দিকে চলে গেছে একটা রাস্তা, আর একটা রাস্তা চলে গেছে যে খেমচং পাড়া যায় যে আমরা ওই দিকে, যেটা ডান দিক দিয়ে গেছে ওই রাস্তা ধরে যেতে হবে বরুই পাড়ার দিকে। এই বর্ষায় সময় পেলে একবার ঘুরে যেতে পারেন ডিম পাহাড়ে। সারাদিন অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করে। বর্ষায় ডিম পাহাড় হয়ে ওঠে আরো সবুজ, আরো মনোরম। আর মেঘের লুকোচুরি তো আছেই। হয়তো হঠাৎ করে মেঘ নেমে এসে আপনাকেও আমার মতন আপন করে জড়িয়ে ধরবে। ওয়াই জংশনে চলে আসছি। ওয়াই জংশন বলা হয় মূলত ওয়াইয়ের মতো দেখতে এই জায়গাটা, সেজন্য এটা চলে গেছে তিন্দু বাজারের দিকে, আর এটা চলে গেছে খেমচং পাড়ার দিকে। যদি সোজা চলে যান তাহলে খেমচং পাড়ায় পৌঁছাতে পারবেন, রাস্তা আছে। আর এই দিকে আমরা যাব ডান দিকে, মানে এটা উঠে তারপরে ডান দিকে যাব, সেক্ষেত্রে আমরা বরুই পাড়াতে পৌঁছে যাব। এই পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন। আমরা লোকাল কোনো গাড়ি পাই নেই, কোনো বাইকও পাই নেই, সেজন্য এই পর্যন্ত আসতে পারি নাই, হাইটে আসতে হয়েছে 21 কিলো থেকে। আমরা এখান থেকে আবার নিচের দিকে নেমে যাব বরুই পাড়ার দিকে। এই রাস্তা ধরে খেমচং পাড়ায় যাওয়া যায়, আর আমরা ডান পাশের রাস্তাটা ধরে যাচ্ছি বরুই পাড়ার দিকে। এখানে রেখে গেছে কতগুলো কলা, দেখেন বাগানে গেছে হয়তোবা আবারও কলা আনতে, আর এখানে রেখে একবারে বাজারে নিয়ে তারপর বিক্রি করবে। আর এখান থেকে দেখেন ওই যে ক্রিস্তং পাহাড়, রুংরাং পাহাড়। পাহাড়ের উপর থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে। কয়েকটি পাহাড় ওঠানামা করার পর তারপরে পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য সেই বরুই পাড়াতে। জঙ্গলের মধ্যে আছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে একদম নিচের দিকে যেতে হচ্ছে। পুরো উঁচু যে পাহাড়টা আছে ওই পাহাড় থেকে একদম নিচের দিকে এই পাড়াটা রয়েছে। অনেক বেশি মশা আছে এখানে, অনেক বড় বড় মশারা আক্রমণ করতেছে।
মানে মাছির মতো দেখতে, এমন বড় বড় মশা। নিচের দিকে নামছি, তারপরে আবারও একটা পাহাড়ে উঠতেছি, মানে ওই পাহাড় থেকে একদম নিচে, আবার ঝিরিটা থেকে আবার উপরে। প্রায় 1 ঘন্টার মতো হেঁটে, মানে একদম পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামছি। তারপরে ওই যে ঝিরিটা আছে নিচে দেখেন, এই যে এখানে একটা ঝিরি আছে, এই ঝিরিটা থেকে আবার উপর দিকে উঠছি। এখানে জুম চাষ করে রাখছে, জুম ঘর বানানোর প্রস্তুতিও চলতেছে। ওই সামনেই আছে পাড়াটা, ওদিকে যাবো আমরা। আর এই যে দেখেন কত সুন্দর চমৎকার জুম চাষ করে রাখছে, সবুজে ঘেরা চারিদিকে। আর এই যে এখানে জুমঘর প্রস্তুতি করার কাজ চলতেছে, মানে বাবার সাথে বাচ্চারাও চলে আসছে দেখেন। ঝুমঘরের কাজ চলছিল, এর মধ্যেই দাদার সঙ্গে ম্যানপ্রে গল্প করছিল তাদের মাতৃভাষায়। সেই কথোপকথন থেকেই পরে ম্যানপ্রে জানালো বরুইপাড়ায় বর্তমানে পর্যটকদের থাকতে দেওয়া হচ্ছে না, কারণ ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি পাড়ায় কিছু ছোট শিশু মারা গেছে। জুম থেকে আবারও পাড়ার দিকে যাচ্ছি। এখানেও একটা দুঃসংবাদ আছে, জানি না পাড়ায় থাকতে দিবি কিনা। মানুষ মারা যাচ্ছে রোগে আক্রান্ত হয়ে, সে কারণে বাইরের কাউকে এখানে মনে হয় থাকতে দেয় না। শুধু এই পাড়াতে না, কয়েকটা পাড়াতেই এরকম অবস্থা। তো জানি না কি করব, এতক্ষণ হেঁটে আসলাম, ডিম পাহাড়ে গেলাম, থাকতে পারলাম না। এখানে যদি না থাকতে পারি তাহলে আসলে পুরো টুরি মাটি হয়ে যাবে। যেখানে জুম চাষ করছে সেখান থেকে একদম পাহাড়ের নিচে আবারও নামছি। এখন এখানে এই ঝিরিটা রয়েছে, পাইপ দিয়ে রাখছে, এখান থেকেই পানি সংগ্রহ করে পাড়ার লোকেরা। তার মানে পাড়াটা খুবই কাছে আছে। পাড়াতে যাব, জানি না থাকতে দেবে কিনা। যদি থাকতে না দেয় ভাই, আবার 1.5 ঘন্টা উঠতে হবে, আর এই ট্যুর একেবারে শেষ হয়ে যাবে। মনে হচ্ছে অবশেষে পাড়াতে চলে আসছি। তো পাড়ার বাইরে দাঁড়িয়ে আছি, দাদা আগে অনুমতি নেবে, তারপরে আমার প্রবেশ করতে হবে। এখন নাকি মানে বাইরের লোকদের ওনারা প্রবেশ নিষেধ করে রাখছে ওনাদের পাড়া থেকে। হ্যাঁ, থাকতে পারবে নাকি জিজ্ঞেস করছে। পারবে পারবে, ঠিক আছে। অলরেডি কারবারির বাড়িতে আছি, মানে ঘরের ভিতরে। মানে খুবই ভালো লাগতেছে ভাই। আমি বান্দরবনে পাহাড়ে অনেক দিন যাবৎ ট্রাভেল করতেছি, তবে আমার এরকম কখনো হয় নাই যে একটা ভয় ছিল মনের ভিতরে। পাহাড়িরা সবসময় থাকতে দেয় যদি অতিরিক্ত সমস্যা না থাকে, তবে ওনারা খুবই আন্তরিক। যাই হোক, এখন ভালো লাগতেছে যে থাকতে পারবো অন্তত এই পাড়াটাতে। পিছনে রয়েছে পাড়াটা, মানে আমাকে নিয়ে পুরো একটা মিটিং বসছে পাড়ার, কারণ আমি আইসা করছি অলরেডি। এই জন্য মানে পাহাড়িরা খুবই আন্তরিক, ওনাদের হিসাবে নিয়মটা ভেঙে তারপরে আমাকে এখানে থাকতে অনুমতিটা দিল। যে কারবারি আছে আরও কয়েকজন ডাইকা নিয়ে আসছে মুরব্বীদের, তারপরে ওনাদের সাথে কথা বলে আমাকে থাকার ব্যবস্থা করে দিল। ওনারা ওনাদের বাসায় কথা বলছে। তারপরে আমি আবার ম্যানপ্রেকে জিজ্ঞেস করলাম, এখন তো আর চাইলেই আবার যাইতে পারবে না, অনেক কষ্ট হবে যেতে, এরকম বলছে আর কি। তো আজকে থাকা যাবে আর কি, কালকে সকালেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখন যাইতেছি, পাশে একটা ঝিরি আছে, সেই ঝিরিতে গোসল করার জন্য। সবাই চলে আসছে ড্রোন উড়ানো দেখার জন্য। সবাই যার যার বাসায় ছিল, ড্রোনের আওয়াজ পায় সবাই চলে আসছে। এই জিনিসটা খুবই ভালো লাগে, কোনো জায়গায় গেলে বাচ্চারা এগুলো দেখতে খুবই উপভোগ করে। সূর্য অস্ত চলে যাচ্ছে এমন একটা টাইমে আমরা আছি। অসম্ভব সুন্দর একটা পাড়া, চারপাশে সবুজে ঘেরা,
আর উঁচু উঁচু পাহাড় আছে এটার আশেপাশে। আর এটাও কিন্তু একটা পাহাড়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সুন্দর, অসম্ভব সুন্দর পাড়াটা, আমার কাছে অনেক ভালো লাগছে। পাড়ার মানুষগুলো অনেক বেশি আন্তরিক। এর পিছনে দেখতেছেন এটাই হলো কারবারি দাদার বাসা। এখানেই রাত্রে থাকবো ইনশাল্লাহ। আর পাড়াটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, পাড়ার সৌন্দর্য, পাড়ার মানুষের সাথে কথা বলার চেষ্টা করতেছি। বাচ্চারা কথা বোঝে না বাংলা, তবে বড়রা কিন্তু সবাই মোটামুটি বোঝে। দুর্গম পাহাড়ের মাঝে অবস্থিত ছোট্ট এই বরুইপাড়া, এখানে পর্যটকদের খুব একটা আসা হয় না বললেই চলে। এই পাড়ায় মাত্র 13টি পরিবার বসবাস করে, আর তারা সবাই মোরো সম্প্রদায়ের মানুষ। তাদের প্রধান জীবিকা জুম চাষ। এই পাড়ার সবাই ক্রামা ধর্মের অনুসারী। অনেকেই হয়তো এই ধর্মের নাম প্রথমবার শুনেছেন। ক্রামা তুলনামূলক নতুন একটি ধর্ম, যা 1980-র দশকে মোরো জনগোষ্ঠীর মধ্যে দিয়ে বিস্তার লাভ করে। এর প্রতিষ্ঠাতা হিসেবে ম্যানলে মোরোর নাম উল্লেখ করা হয়। এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছে। আলীকদম থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, তা দিয়েই ম্যানপ্রে রান্না করেছে। সেই খাবার খেয়েই দ্রুত ঘুমিয়ে পড়লাম, কারণ সারাদিন অনেক ক্লান্তি আর দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে এসেছি, তাই শরীরটা আর মানছিল না। আগামীকালও খুব সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে। গুড মর্নিং সবাইকে বরুইপাড়া থেকে। এই পাড়াতেই এই জায়গাটাতে গতকালকে রাত্রে ছিলাম। খুব ভালো ঘুম হয়েছে। সবসময় পাহাড়ে রাতে ঠান্ডা থাকে, তবে এখন আরো একটু বেশি, যেহেতু বর্ষার সময়। এখান থেকে আমরা আর 1 ঘন্টা থেকে তারপরে বাদুর গুহার দিকে যাওয়ার চেষ্টা করব। আর এই যে এটাই হলো কারবারি দাদার ঘর। 13টা ফ্যামিলি বসবাস করে। আর এই পাড়াটার একটা সুবিধা হলো এখানে রবি, এয়ারটেল, তারপরে টেলিটক সিমের নেটওয়ার্ক পাওয়া যায়, মানে আপনারা ইন্টারনেটও চালাতে পারবেন। এই জিনিসটা খুবই ভালো। কালকে ইন্টারনেট চালাইছি, টেলিটক সিম নিয়ে আসছিলাম। পাহাড়িরা মূলত একটু উঁচু করে ঘরগুলো বানিয়ে থাকে, কারণ কোনো জীবজন্তু এসে বা কোনো প্রাণী এসে যাতে আক্রমণ না করতে পারে একদম সরাসরি, সেজন্যই করা এগুলা একটু উঁচু করে। দেখবেন যে প্রত্যেকটা পাড়াতেই এরকম কিন্তু একটু উঁচু করে ওনারা ঘরবাড়িগুলো বানিয়ে থাকে। বাদুর গুহার দিকে যাচ্ছি, তবে এই পাড়া থেকে বাদুর গুহায় যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, সেজন্য একটা দাদাকে নিয়ে নিছি সাথে করে। ম্যানপ্রেও আছে, দুজনে একসাথে যাবে। রাস্তা কেটে কেটে আমাদের যেতে হবে, মানে রাস্তা নাই। এখান থেকে প্রায় 3 ঘন্টা লাগবে গুহা পর্যন্ত যেতে। দাদাদের ভাষ্য, আমি জানি না আরো বেশিও লাগতে পারে আমাদের। আবারও এই পাড়াতে আমরা ব্যাক করে আসবো। খাও বাবা। চাংরেমি জানো ওই তো শক্ত শক্ত না? মকজা জাল হমি পু জাকলো তো না মই তো না হওয়া পুবা পাকে নাই তো এখনো? বাবা ওই তো পাকে পাকে গেছে। তেনা বিদে রাওবা আবার আসতেছি। বিদে রাওবা পাড়াটা এই পাশে, আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। পাড়া থেকে নামার পরে একটা ঝিরি আছে, ঝিরিটা থেকে আবার উপর দিকে মানে পাহাড়ের দিকে উঠতে হইতেছে। এরকম কয়েকটা উঁচু নিচু পাহাড় পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। আমরা যেখানে যাব দেখতে খুবই মনে হচ্ছে কাছে, তবে অনেকটাই দূরে। আমাদের হাঁটার পথ শুরু হয়ে গেছে। জীবনে অনেকবার দুর্গম পথ পাড়ি দিয়েছি, কিন্তু এবার যে পথ দিয়ে এগোচ্ছি সেখানে বলতে গেলে কোনো রাস্তা নেই। জঙ্গল কেটে নিজেদেরই রাস্তা তৈরি করে এগোতে হবে। সামনে কি অপেক্ষা করছে তা আমি এখনো জানি না, তবে একটাই বিশ্বাস, ইনশাল্লাহ আমরা হার মানব না।
ওই যে নিচের দিকে আমাদের যেতে হবে। একদম জঙ্গল কেটে কেটে আমরা এগিয়ে যাচ্ছি। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কিছুই দেখা যাচ্ছে না। এখানে যদি বৃষ্টির সময় আসেন তাহলে মানে আসা সম্ভব না। আসলে আসবেন কিভাবে? আজকে ভাগ্য ভালো বৃষ্টি হয়নি, কিন্তু আসার সময় বৃষ্টি হয়। যে পাহাড় নামতেছি এটা উঠতে পারবো না ভাই। লেট করছি দেখে মনে হয় বাচ্চা গেলাম না। ঘাড়ে ঘুরে দেখো তো, ঘাড়ে ঘুরে দেখো তো যোগ আছে কিনা এদিকে আশেপাশে। নেই না? যে জঙ্গল দিয়ে আসছি যোগ তো ধরারই কথা। প্রচণ্ড পরিমাণে যোগ, অলরেডি মনে হয় 15-20টা ধরে ফেলছে। একদম জঙ্গল ভাই এটা। আমার লাইফে আমি এত এক্সট্রিম কোনো জায়গায় যাইনি। মনে হইতেছে খুব বেশি ভুল করে ফেলছি আইসে। পুরো জঙ্গল কাটে কাটে যেতে হইতেছে। এখন তো অনেকখানি চলে আসছি, ব্যাক করে যাওয়া পসিবল না। একটি খাড়া পাহাড় পেরিয়ে এসেছি, কিন্তু এটাই শেষ নয়। সামনে রয়েছে আরো কঠিন পথ। এবার আমাদের লক্ষ্য পাহাড়ের চূড়া। সামনে থাকা খাড়া ঢালটা দেখে মুহূর্তেই বুকটা কেঁপে উঠল। ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে চূড়ায় পৌঁছানোর স্বপ্ন, আর সেই স্বপ্নই বারবার সাহস জোগাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার। এই পাশ দিয়ে আমাদের একদম উপর দিকে যেতে হবে, মানে পুরো ডেঞ্জার। এখানে শুধু ওঠাও একটা কঠিন ব্যাপার। একদম খাড়া একটা পাহাড়ে উঠতেছি, অনেক বেশি ভয়ও লাগতেছে যে জঙ্গল কাইটে কাইটে উঠতেছি। কত সময় লাগবে? অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠেছি, তবে যাত্রা এখানেই শেষ নয়। এবার এগোতে হবে গুহার দিকে, যেটি পাহাড়ের অপর পাশের অনেক নিচে অবস্থিত। আমার কাছে পাহাড়ে ওঠার চেয়ে নামাটাই বেশি কঠিন মনে হয়। প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সাথে ফেলতে হচ্ছে। এরই মধ্যে পাড়ার দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই পাহাড়ে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। বান্দর আছে না? আর ভালো আছে? ভালো ভালো আছে না? ভালো আছে। কতটা ভয় পাইতেছি আপনাদের ক্যামেরাতে বোঝাইতে পারবো না। আমার লাইফের এত ভয় আমি কখনই পাইনি। মানে ওদেরই অবস্থা খারাপ, আমার তো ভাই ভয়ে আমি কি করব বুঝতেছি না। বাদুর কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া যায় দাদা? খাওয়া যায়। হ্যাঁ। অবশেষে গুহায় প্রবেশ করলাম। সত্যি বলতে মনের ভিতরে এমন এক ভয় কাজ করছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। একটু ভিতরে যেতেই বাদুরের মলমূত্রের তীব্র গন্ধে পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। সেখানে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থাও ছিল না, এমনকি শ্বাস নিতেও আমার বেশ কষ্ট হচ্ছিল। তবে আশ্চর্যের বিষয়, আমার সঙ্গে থাকা দাদাদের তেমন কোনো অসুবিধাই হচ্ছিল না। তারা স্বাভাবিকভাবেই গুহার ভেতর থেকে বাদুর শিকার করতে থাকে, আর আমি টিকতে না পেরে অ্যাকশন ক্যামেরাটি ম্যানপেরের হাতে দিয়ে গুহার বাইরে চলে এলাম, যাতে ভেতরের কিছু দৃশ্য আপনাদের ভালোভাবে দেখাতে পারি।
আমি আসার প্রায় 40 মিনিট পর দাদারাও চলে আসে। আমরা খুব দ্রুতই এখান থেকে রওনা দিয়ে দিই। এটা বাংলা দিয়ে কীভাবে বলে আমি জানি না, আমাদের ভাষা দিয়ে এটা উইমে উই বলে। উইমে উই। জি। জীবনের প্রথম এরকম হয়েছে, কোনো পাড়া দেখে আমার এত ভালো লাগতেছে। আল্লাহ আকবার। আসি তাহলে, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে। বড়ই পাড়াকে পেছনে ফেলে এবার আমাদের ফেরার পালা। এই কয়েকদিনে রেখে গেলাম অসংখ্য স্মৃতি, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি আরো অমূল্য মুহূর্ত। মানুষ হয়তো যতদিন বেঁচে থাকে ততদিনই নতুন নতুন স্মৃতির খোঁজে পথ চলতে ভালোবাসে। ফিরছি বাড়ির পথে সঙ্গে নিয়ে পাহাড়ের বুকে কাটানো কিছু সুন্দর আর রোমাঞ্চকর সময়। কিন্তু পাহাড় যেন আমাকে বেশি দিন ঘরে থাকতে দেয় না। কি এক অদ্ভুত টান, কি এক অদ্ভুত মায়া বারবার আমাকে ফিরে আসতে বাধ্য করে। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে পাহাড়, ঝর্ণা বা কোনো সুন্দর প্রকৃতির মাঝে।